আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের তরঙ্গ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাকি অংশগুলো আলোচনা করব। তো তরঙ্গের যে অংশটা আজকে আমরা আলোচনা করব তা হচ্ছে বিট। তোমরা হার্টবিট সম্পর্কে সবাই কিছু না কিছু হলেও জানো, যে আমরা বুকের মধ্যে হাত দিলে একটা শব্দ আমরা অনুভব করি, তাই না? পর্যায়ক্রমে একটা শব্দ হয়, এটাকে আমরা হার্টবিট বলি। কিন্তু তরঙ্গের আমরা বিট কিভাবে বলবো? সাধারণত দুইটা তরঙ্গ প্রায় একই পর্যায়কাল এবং প্রায় একই কম্পাঙ্ক বিশিষ্ট দুইটি তরঙ্গ যদি উপরিপাতন ঘটে, তাহলে শব্দের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে। এই পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিটাকে বিট বলা হয়। আমাদের বুকের মধ্যে হাত দিলেও দেখা যাবে যে পর্যায়ক্রমে একটা শব্দ হচ্ছে, এটাকে আমরা হার্টবিট বলি। তাহলে আজকে আমরা আলোচনা করব বিট নিয়ে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিট। আমরা বিট নিয়ে আজকে আলোচনা করব। দুটো শব্দ তরঙ্গ প্রায় কাছাকাছি কম্পাঙ্কের হতে হবে। প্রায় কাছাকাছি কম্পাঙ্কের দুইটি তরঙ্গ যদি উপরিপাতিত হয়, তাহলে দেখা যাবে কখনো শব্দের তীব্রতা বেড়ে যাবে, আবার পর্যায়ক্রমে তীব্রতা হ্রাস পাবে। এই বৃদ্ধি এবং হ্রাসকেই বিট বলা হয়। তাহলে আমরা দেখে নেই, বিট তৈরির জন্য আমাদের দুটো সুরশলাকা নিতে হবে। দুটো সুরশলাকা প্রায় কাছাকাছি কম্পাঙ্কের দুটি সুরশলাকা। তোমরা সুরশলাকা দেখেছো হয়তো বা, এমন এটা রাবার প্যাডের মধ্যে আঘাত করে আমরা কি করব, এ তরঙ্গ সৃষ্টি করব। দুইটা সুরশলাকা, এর নাম কি? সুরশলাকা। দুইটি সুরশলাকা নিয়ে একটা রাবার প্যাডের মধ্যে আঘাত করব। আঘাত করলে তরঙ্গ সৃষ্টি হবে। এই যে তরঙ্গটা প্রায় কাছাকাছি তরঙ্গের, একটা তরঙ্গ ধরে নিলাম এভাবে হচ্ছে, প্রায় কাছাকাছি কম্পাঙ্কের আরো একটা তরঙ্গ যদি এমন হয়, পরস্পর উপরিপাতনের ফলে পর্যায়ক্রমে শব্দের কিছু আসবে, এর ফলে লব্ধি তরঙ্গ সৃষ্টি হবে। একটা লব্ধি তরঙ্গ সৃষ্টি হবে। এটা হচ্ছে লব্ধি তরঙ্গ। আমরা ভাঙা ভাঙা দাগ দিয়ে যে একটা তরঙ্গকে দেখাচ্ছি, আরেকটা সরাসরি দাগ দিয়ে বোঝাচ্ছি আরেকটা তরঙ্গ, এই দুইটা মিলে একটা লব্ধি তরঙ্গ সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে আমরা বিটের সংজ্ঞা যদি দিতে যাই, তাহলে কিভাবে বিটের সংজ্ঞা দেব? বিট হচ্ছে প্রায় সমান কম্পাঙ্কের দুটি তরঙ্গ যদি উপরিপাতিত হয়, একটা অন্যটা উপরিপাতিত হয়, তবে শব্দের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটবে। এই পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকে বলা হয় বিট বা স্বরকম্প। এটা আরেকটা নাম হচ্ছে স্বরকম্প। তাহলে বিট কাকে বলে আমরা আলোচনা করলাম, বিটের সংজ্ঞাটা বললাম। এখন আমরা বিটের গাণিতিক ব্যাখ্যায় চলে যাব। বিটের গাণিতিক ব্যাখ্যা। সরি।
তাহলে বিটের গাণিতিক ব্যাখ্যা দিতে গেলে আমরা ধরে নিই প্রায় কাছাকাছি কম্পাঙ্ক প্রথম তরঙ্গের কম্পাঙ্ক n1 হয়, অন্যটা যদি n2 হয়, প্রায় কাছাকাছি কম্পাঙ্কের দুটি তরঙ্গ টি সময়ে এদের স্মরণ ঘটলে সেই স্মরণের রাশিমালাটা আমরা এখন লিখব। প্রথম যেই তরঙ্গটা ছিল সেটার রাশিমালা হচ্ছে, স্মরণের রাশিমালা অনুযায়ী আমরা লিখতে পারি a sin 2 পাই n1t। এটা হচ্ছে একটা তরঙ্গের স্মরণের রাশিমালা। আমরা আবার এঁকে নিই। তাহলে ধরে নিলাম এটা যদি y1 হয় আর এটা যদি y2 হয়, দুইটা তরঙ্গের রাশিমালা আমরা লিখব। y1 লিখলাম, y2 টা আবার কি হবে, এটার কম্পাঙ্কটা একটু ডিফারেন্স হবে সামান্য, 2 পাই n2t। তাহলে আমরা দুইটা তরঙ্গের স্মরণে রাশিমালা লিখলাম। এখন উপরিপাতনের একটা নীতি আছে। আমরা গত ক্লাসটাতেও যখন আমরা স্থির তরঙ্গ আলোচনা করছিলাম তখন আমরা উপরিপাতের নীতিটা বলেছিলাম, দুইটা তরঙ্গের যোগফল অথবা বিয়োগফলের সমান। তাহলে উপরিপাতনের নিয়ম অনুসারে আমরা কি লিখব, উপরিপাতনের নীতি অনুসারে, উপরিপাতনের নীতি অনুসারে আমরা লিখব y সমান y1 প্লাস y2। গত ক্লাসে আমরা স্থির তরঙ্গ যেভাবে আলোচনা করেছিলাম ঠিক অনুরূপভাবেই আমরা এটারও গাণিতিক ব্যাখ্যাটা দেব। আচ্ছা, এখন y1 এর মানটা লিখে ফেলি, a sin 2 পাই n1t প্লাস a sin 2 পাই n2t। দেখো এখানে পার্থক্য শুধু কম্পাঙ্কে, আর বাকি পুরো সমীকরণটাই এক আছে। তাহলে এখন আমরা এখানে কমন নিতে পারি কি, দেখো তো একটু খেয়াল করে দেখো, এখানে কমন যায় a, তাহলে আমরা a কমন নিব, a sin 2 পাই n1t প্লাস sin 2 পাই n2t। আমরা এই গাণিতিক ব্যাখ্যার সাহায্যে আমরা বিটের রাশিমালা বের করব, বিট সংখ্যা কিভাবে বের করতে হয় সেটাই আমরা তোমাদেরকে গাণিতিক ব্যাখ্যা শেষে প্রমাণ করে দেখাবো যে আমরা বিট কিভাবে পরিমাপ করব। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কিন্তু গত ক্লাসে একটা সূত্র লিখেছিলাম, সেই সূত্রটা তোমাদের মনে আছে কিনা, সাইন সি প্লাস সাইন ডি। এটা একটা সূত্র ছিল, 2 sin c plus d divided by 2 into cos c minus d divided by 2। এমন একটা সূত্র গতদিন আমরা লিখেছিলাম, সেই সূত্রটা আমরা এখন এখানে আবার ব্যবহার করব। যদি এই অংশটাকে আমরা c ধরি আর এই অংশ d ধরি, তাহলে এই সূত্র অনুসারে আমরা কি লিখব, a আমাদের ছিল, এখন সূত্রের 2 sin c প্লাস d, এই অংশটাকে আমরা c বলেছি, এই অংশটা d। তাহলে এটাকে যদি আমরা c বলি, এটাকে যদি d বলি, তাহলে কি লিখবো সূত্র অনুসারে, c প্লাস d। তাহলে লিখে ফেলবো 2 পাই n1t প্লাস 2 পাই n2t ডিভাইডেড কি হবে, 2 ইন্টু cos
সি মাইনাস ডি, তাহলে কি 2 পাই n1 টি মাইনাস 2 পাই n2 টি ডিভাইডেড বাই 2। ঠিক আছে? তো আমরা সূত্র অনুযায়ী লিখলাম। আমাদের সূত্রটা কি ছিল? সাইন সি প্লাস সাইন ডি সূত্র ছিল এটা। সেই অনুপাতে আমরা এই মানটা লিখলাম। এখন দেখো কিছু সিম্পলিফাই করা যায় কিনা। এখানে দেখো, এখানে আবার কমন যায়, তাহলে 2টাকে বাইরে নিয়ে আসি, তাহলে কি হলো 2a সাইন, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সাইন, যেহেতু এখানে কমন নেব, কি কমন যায়? 2 পাই টি কমন যায়, তাই না? 2 পাই টি কমন নিলে কি থাকে? n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2, নিচের 2টা থাকবে। এরপরে আসছে কজ, এখানে অনুরূপভাবে 2 পাই টি কমন যাবে, n1 মাইনাস n2। দেখো আমরা নিচে আবার 2টাও লিখবো, তাই তো? এখন ব্রেকেটটা কমপ্লিট করে দিলাম। তাহলে দেখো, খেয়াল করে দেখো, এখানে 2 পাই টিটা কমন থাকলে n1 প্লাস n2 হয়, এখানে n1 মাইনাস n2 হয়। আচ্ছা, এখন আমরা এখানে কিছু ধরে নেব। ধরি n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে n। n1 প্লাস n2 ডিভাইডেড 2, এই অংশটাকে আমরা ধরলাম n, এবং 2a সমান, a হচ্ছে লব্ধি বিস্তার, a আমরা ধরব 2a cos, 2a এই কজের এই অংশটুকু, 2 পাই n1 n1 n2 একটা টি আছে ডিভাইডেড বাই 2। তাহলে এখন যদি আমরা ধরে নেই এতটুকু সমান n এবং বাকি 2a cos এতটুকু সমান a ধরি, তাহলে মূল সমীকরণটা কি দাঁড়ায়? অর্থাৎ y সমান a sin 2 পাই n t, তাই না? তাহলে আমাদের মূল সমীকরণটা কি দাঁড়ালো? y সমান ক্যাপিটাল A, তার মানে কি? লব্ধি বিস্তার sin 2 পাই n t। এটা হলো আমাদের মূল সমীকরণ দাঁড়ালো। এখন আমরা বিটের সূত্রে যদি যেতে চাই, তাহলে আমাদের এই অংশগুলো বিবেচনায় নিয়ে বের করতে হবে। তাহলে সর্বোচ্চ শব্দের জন্য কখন সর্বোচ্চ শব্দ হবে এবং কখন সর্বনিম্ন শব্দ হবে, সেটার শর্তটা আমরা এই বিস্তার থেকে দেখে নেব। বিস্তার যখন শূন্য হবে তখন কি হবে? শব্দটা হবে না। আর যখন বিস্তারটা সর্বাধিক হবে তখন কি হবে? তখন শব্দটা সর্বোচ্চ হবে। তাহলে আমরা সর্বোচ্চ শব্দের জন্য আমরা শর্তটা দেখে নিই। বিস্তারটা কত হবে? বিস্তার a সমান প্লাস মাইনাস 2a। সর্বোচ্চ শব্দ যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের বিস্তারটা হতে হবে 2 এর। তাহলে এখন কি লিখতে পারি? তাহলে
2a cos 2 pi t n1 minus n2 divided by 2 সমান কি বললাম, এটুকু সমান a তো, তাই না? তাহলে a এর মান আমরা কত বলবো, প্লাস মাইনাস 2a, প্লাস মাইনাস 2a। তাহলে দেখো এখন উভয় পক্ষ থেকে আমরা 2a যদি ক্যান্সেল করে দিই তাহলে কি থাকে, cos 2 pi t n1 minus n2 divided by 2 equal plus minus 1। এখন দেখো cos এর কত ডিগ্রির মান 1 হয়, cos 0 হলে 1 হয়, তাই না? তাহলে আমরা লিখব কি, cos 2 pi t n1 minus n2 divided by 2, এখানে হবে cos 0, cos 0 এর মান 1, আবার cos pi এর মান -1, এভাবে cos 2 pi, এভাবে n pi পর্যন্ত হবে। তাহলে এখন আমরা লিখতে পারি 2 pi t n1 minus n2 divided by 2 সমান কত লিখতে পারি, 0 pi, এভাবে n pi পর্যন্ত, তাই না? তাহলে উভয় পক্ষ থেকে আমরা cos গুলো ক্যান্সেল করলাম, তাহলে কি থাকে, এই পাশে থাকে 2 pi t n1 minus n2 divided by 2, ও পাশে কি থাকে 0 ডিগ্রি পাই 2 পাই n পাই পর্যন্ত। তাহলে এখন আমরা কত সময় পরে পরে সর্বোচ্চ শব্দ হবে সেই সময় টিটা এখন আমরা বের করব। এখান থেকে সময় টিটা যদি বের করতে যাই তাহলে আমাদের দেখো সময় টিটা কত হয়। এখন যদি আমরা এটুকু জিরোর সাথে কম্পেয়ার করি তাহলে কত হয়, টি সমান প্রথমটা হবে 0, তাই না? এর পরেরটা কত হবে, এটার সাথে পায়ের যদি তুলনা করি তাহলে কি হয়, পাই 2 2 কাটা টি, তাহলে 1/n1 minus n2 হয়। দেখো এটার সাথে এটা কম্পেয়ার করো, দেখো আমি এখানে দেখাচ্ছি 2 পাই টি n1 minus n2 divided by 2 সমান হচ্ছে পাই। তাহলে টি সমান কি হবে, টি সমান 2 পাই, 2টা উপরে গুণ হয়ে যাবে আর এই অংশের নিচে চলে যাবে, 2 পাই n1 minus n2, তাহলে 2 পাই 2 পাই কাটা, তাহলে 1/n1 minus n2, তাই না? তাহলে টি এর মানটা এত হয়। ঠিক অনুরূপভাবে আমরা যদি এই 2 পাই নেক্সট এরটা যদি আবার 2 পাই হয় তাহলে 2 পাই হলে এটা কি হবে, এটা ওই অনুরূপভাবে এখানে 2 to 4 হয়ে যাবে, তাহলে নিচে থাকবে। আমরা আবার অনুরূপভাবে আমরা ওটাও দেখব পি এর মানটা কত দাঁড়ায়। এটার সাথে আমরা এই 2 পাইটা কম্পেয়ার করব, এখানে পাই ছিল এখন 2 পাই, তাহলে টি সমান কত হয়, 4 পাই ডিভাইড বাই 2 পাই n1 minus n2, তাহলে 2 থাকে, তাহলে 2 n1 minus n2, পরেরটা হবে 2 n1 minus n2, ঠিক এইভাবে হতে থাকবে, তাই তো? তাহলে দেখো আমরা সময়টা পেয়ে গেলাম, এত সময় পর পর শব্দ সর্বোচ্চ শব্দ পাবো আমরা। সর্বোচ্চ শব্দ কখন কখন পাবো, এত সময় প্রথম একটা শব্দ পাবো, পরে এত সময় পরে, এত সময় পরে আমরা সর্বোচ্চ শব্দ পাবো। তাহলে একটা শব্দ সর্বোচ্চতা থেকে অন্য শব্দ সর্বোচ্চতার মধ্যে পার্থক্য কত হয়, তাহলে
তাহলে পার্থক্যটা সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য কত হবে? এটার থেকে এটা বিয়োগ করবে, এটার থেকে এটা বিয়োগ করলে এটাই থাকে, তাই না? 1/n1 মাইনাস n2 তে 0 চলে গেলে 1/n1 n2 থাকে। আবার এটার থেকে এটা বিয়োগ করে দেখো একই সময় থাকে। তাহলে আমরা এটা একটু দেখি বিয়োগ করলে কত হয়, সময় পার্থক্যটা আমরা দেখি। 2n1 মাইনাস n2 মাইনাস 1n1 মাইনাস n2। তাহলে আমরা লসাগু নিই 2 মাইনাস 1, তাহলে কত থাকছে 1/n1 মাইনাস n2। তো প্রতি ক্ষেত্রেই সময়ের পার্থক্যটা হবে 1/n1 মাইনাস n2। এটা সর্বোচ্চ শব্দের জন্য। এখন আমরা দেখব নিঃশব্দের জন্য বা যখন কোনো শব্দ হবে না, কখন? যখন বিস্তারটা শূন্য হয়ে যাবে। নিঃশব্দের জন্য বিস্তারটা কত হবে? বিস্তার a সমান 0। বিস্তারটা যখন 0 হয়ে যায় তখন আমরা কোনো শব্দ শুনতে পাবো না। তাহলে আমরা সর্বোচ্চ শব্দের জন্য বিস্তার পেয়েছিলাম 2a। এখন সর্বনিম্ন যে নিঃশব্দের জন্য বিস্তার পাবো a = 0। তাহলে এখন কি দাঁড়ায়? আগের মতো করে আমরা এটাকে প্রমাণ করব। তাহলে আমরা লিখব, আমরা এর মানটা কত পেয়েছিলাম? বিস্তারটা গাণিতিক ব্যাখ্যার সময় 2a cos 2πt n1 minus n2 divided by 2 equal 0, তাই না? আমরা এটা সমান a পেয়েছিলাম, তাহলে a এর মানটা আমরা 0 যখন হবে তখনই তো নিঃশব্দ হবে, মানে কোনো শব্দ পাবো না। এই শব্দ এবং নিঃশব্দ এটা মিলেই তো বিট। বিটকে আমরা কি বলেছি? পর্যায়ক্রমে শব্দের হ্রাস বৃদ্ধি, মানে শব্দ কমে যাবে আবার বাড়বে, কমবে বাড়বে, এটাই তো আমরা বিট বলেছি, তাই না? তাহলে বিট যদি বলে থাকি তাহলে কত সময় পরে আমরা বেশি শব্দ শুনতে পারবো সেটা বের করলাম, আর কত সময় পরে আমরা একদম শব্দ শুনবো না সেটাও আমরা বের করবো এখন। তাহলে আমরা আগের মতো করেই আগাবো। cos 2πt n1 minus n2 divided by 2 equal 0। cos কত 0 হয়? আমরা cos কত লিখেছিলাম? cos 0 সমান 1 ছিল, cos পাই সমান -1 ছিল, এভাবে পর্যায়ক্রমে হয়েছে। ঠিক এখানেও cos 0 পাবো আমরা কখন? যখন cos 90 ডিগ্রি হবে, তাই না? cos 90 মানে কি? π/2। এরপরে cos 3π/2। ঠিক এইভাবে বাকিগুলোতেও আমরা 0 মান পাবো। তোমরা ক্যালকুলেটরে করে দেখো যে এই মানগুলো আসে কিনা। তাহলে এখন আমরা cos 2πt n1 minus n2 divided by 2 সমান cos π/2 cos 3π/2 এভাবে লিখব। তাহলে cos যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি 2πt n1 minus n2 divided by 2 π/2 3π/2 এভাবে পর্যায়ক্রমে আমরা পাবো। ঠিক অনুরূপভাবে আগের মতো করে আমরা টি এর মানটা বের করব। তাহলে টি সমান কত দাঁড়ায়? টি সমান আমরা π/2 এর সাথে যদি কম্পেয়ার করি কত দাঁড়ায়? আমরা নিচে একটু ক্যালকুলেশন করে দেখি। 2πt n1 minus n2 divided by 2 equal π/2। তাহলে কত দাঁড়াচ্ছে? আমরা টি সমান কি লিখতে পারি?
এটার সাথে এটা গুণ হয়ে যাবে 2 পাই, আর এই 2 এর সাথে এটা 4 পাই n1 মাইনাস n2, তাহলে 2 পাই 2 হয়, তাহলে শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে 2 n1 মাইনাস n2। তাহলে প্রথম সময় পেলাম কত, 1 ডিভাইড বাই 2 n1 মাইনাস n2। এখন এটার সাথে কম্পেয়ার করলে আমরা সময়টা কত পাবো, এখানে আবারও আমরা দেখে নেই। এই অংশটা এটার সাথে কম্পেয়ার করব, তখন কি হবে 3 পাই বাই 2, তাহলে t সমান সময় দাঁড়াচ্ছে কত 6 পাই, এটা দিয়ে এটা গুণ করলাম, ডিভাইড বাই 4 পাই ডিভাইড বাই n1 মাইনাস n2। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, 2 দিয়ে যদি হয় 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 বাই 2, 3 বাই 2, পাই পাই কাটা যাবে, 1 ডিভাইড বাই n1 মাইনাস n2। তাহলে এখানে দাঁড়াচ্ছে 3 টু n1 মাইনাস n2। ঠিক অনুরূপভাবে বাকি মানগুলো আমরা পেয়ে যাব। তাহলে এখন দেখো এই সময়ের পার্থক্যটা কত হয়, কত সময়ে পর পর আমরা নিঃশব্দটা পাবো, মানে কোনো শব্দ হবে না, কত সময় পর, সময়ের পার্থক্য কত হবে, এটা থেকে এটা বিয়োগ করে দেখো, ঠিক আগের মতোই হবে n1 মাইনাস n2। তোমরা এটা বিয়োগ করে দেখো, ঠিক একই অবস্থা হবে। তাহলে আমরা যদি প্রতি ক্ষেত্রেই সময়টা পাই 1 ডিভাইড বাই n1 মাইনাস n2, তাহলে এত সেকেন্ড, এটা সেকেন্ড যদি ধরে নিই আমি সেকেন্ড, এত সেকেন্ড পরে পরে আমরা কি করব, বিট শুনবো। তাহলে এখন বিটটা আমরা বের করব, এটা মনে রাখবে কতটুকু সময় পর পর আমরা বিট পাচ্ছি। আমাদের আরো কিছু ক্যালকুলেশন বাকি আছে, তাহলে তোমরা জিনিসটা মূল যে রাশিমালাটা সেটা পেয়ে যাবে। সময়ের পার্থক্য দুই জায়গায় আমরা একই রকম পেয়েছি, তাই তো? তাহলে কি হলো 1 ডিভাইড বাই n1 মাইনাস n2, এত সেকেন্ডে আমরা এত সময় পেলাম না, তাই এত সেকেন্ডে পাওয়া যায় বিট সংখ্যা, এত সেকেন্ডে বিট সংখ্যা, বিট সংখ্যা কত, n। আমরা কত সেকেন্ডে একটা বিট পাবো, 1 ডিভাইড বাই n1 মাইনাস n2 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কয়টা বিট পাবো, 1 সেকেন্ডে বিট সংখ্যা কত হবে, n ডিভাইডেড বাই 1 ডিভাইড বাই n1 মাইনাস n2। আচ্ছা, n না দিয়ে আমরা এক কাজ করি, এখানে বিট সংখ্যা 1 দিয়ে আমরা বিট পাবো কয়টা, এত সেকেন্ডে বিট পাবো একটা মাত্র। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, এটাকে ক্যালকুলেশন করলে 1 ভাগকে গুণ করলে কি উল্টে যায়, তাই না, n1 মাইনাস n2 ডিভাইড বাই 1, তাহলে কত হলো n1 মাইনাস n2। তাহলে এই বিট সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ালো, n সমান n1 মাইনাস n2। তার মানে হচ্ছে যে আমরা বিট বলতে পারি দুইটা শব্দের কম্পাঙ্কের পার্থক্যের সমানই হচ্ছে বিট। ধরে নেই দুইটা কম্পাঙ্ক, একটা কম্পাঙ্ক 255 আর আরেকটা যদি হয় 250, এত হার্টজ, এত হার্টজ কম্পাঙ্কের দুইটা তরঙ্গ উৎস যদি থাকে, তাহলে বিট কত হবে, এদের একই সাথে যদি শব্দায়িত করি আমরা, তাহলে বিট কত, একটাতে আরেকটা বিয়োগ করলে কত হবে
5। তাহলে 5টা বিট শুনবো আমরা কত সময়ে? 1 সেকেন্ড। 1 সেকেন্ডে বিট সংখ্যা কত হলো? 5টা। কিভাবে হলো? আমরা বলেছি প্রায় সমান কম্পাঙ্কের দুইটা সুরশলাকা নিতে হবে যা থেকে শব্দ উৎপন্ন হবে। প্রায় সমান, তাহলে কি এটা একটা 250 55, অথবা এমনও হতে পারে 255 তো এটা 252, তাহলে কত হবে? 3টা বিট শুনবো আমরা, সেকেন্ডে 3টা বিট শুনবো। তোমরা তোমাদের বুকের মধ্যে হাত দিয়ে দেখো যে বিটগুলো শোনা যাচ্ছে। এটা তোমরা ঘড়ি ধরে দেখবা যে বিট শুনতে হলে সেকেন্ডে তুমি 10টার বেশি বিট শুনতে পাবে না, 10টার মধ্যেই থাকতে হবে, নাহলে সেই বিট শোনা যায় না। তাহলে আমরা বিটের রাশিমালাটা পেয়ে গেলাম। n সমান n1 মাইনাস n2, অর্থাৎ বিট সংখ্যা হচ্ছে দুইটা তরঙ্গ উৎসের কম্পাঙ্কের পার্থক্যের সমান। তাহলে এই সূত্রটা খুব ভালো করে মনে রাখবে, কারণ আমরা এই অধ্যায়ে যখন সৃজনশীল করব তখন এই সমীকরণটা তোমাদের কাজে লাগবে। এই n1 n2 কে আমরা কম্পাঙ্ক রাশিমালা হিসাবে f1 f2 ব্যবহার করতে পারবো, কারণ কোনো কোনো বইতে কম্পাঙ্ককে n দ্বারাও প্রকাশ করেছে, আবার কোনো কোনো বইতে আবার f দ্বারা প্রকাশ করেছে। আচ্ছা, তাহলে আমরা বিটের রাশিমালাটা পেয়ে গেলাম। এখন আমরা অজানা কম্পাঙ্ক কিভাবে নির্ণয় করব বিট গণনা করে। বিটের কিছু ব্যবহার আছে, তাহলে আমরা আগামী ক্লাসে আমরা বিটের ব্যবহার শিখব। তোমরা কিভাবে অজানা কম্পাঙ্ক নির্ণয় করা যায় দেখে রাখবে। এটা বই দেখে রাখবে, তার কারণ হলো এটা আমরা যখন পড়াবো তোমাদের আরো ক্লিয়ার হবে। তাহলে আজকে তোমাদের এখানে সময় শেষ হয়ে যাচ্ছে। তোমরা বাসায় ভালো করে ক্লাসটা মিলিয়ে বই খুলে পড়ে রাখবে, তাহলেই তোমাদের অধ্যায়টা অনেক সহজ মনে হবে। আর যে পড়া জমে থাকে তাহলে কিন্তু পরে কিন্তু আর বুঝতে পারবে না, পরে কষ্ট হবে। এই জন্য আশা করব তোমরা ভালো করে বই দেখে নেবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।